আমাদের এই আন্দোলন কমিশনের সক্ষমতাকে কাজে লাগানোর, আমাদের এই আন্দোলন কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন, আমাদের এই আন্দোলন সরকারের দৃষ্টি আকর্ষণ করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন 1973 সালের প্রেসিডেন্সিয়াল অর্ডার দ্বারা PO-15 যেটাকে বলে, সেটার মাধ্যমে প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন খর্ব করে মন্ত্রণালয় এটা একটা আজ্ঞাবহ নতজন প্রতিষ্ঠানে পরিণত করেছে, যার ফলশ্রুতিতে অ্যাটমিক এনার্জি কমিশন যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারছে না। আমাদের এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তিগত প্রাপ্তির জন্য নয়। আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছি, আমাদের দাবি প্রতিষ্ঠানের অধিকার রক্ষা করা এবং প্রতিষ্ঠানকে যে উদ্দেশ্যে প্রতিষ্ঠান গঠিত হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পাকিস্তান আমলে 1965 সালের পাকিস্তানের অ্যাটমিক এনার্জি কমিশনের সাথে একসাথে গঠিত হয়। এরপর স্বাধীনতার পরে 1973 সালে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে আলাদা কমিশন গঠিত হয়। আমরা দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া এবং পাকিস্তানের অ্যাটমিক এনার্জি কমিশন সরাসরি ইন্ডিয়ার অ্যাটমিক এনার্জি কমিশন প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত এবং পাকিস্তানের অ্যাটমিক এনার্জি কমিশন সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রিত। এরা কোনো মন্ত্রণালয়ের আন্ডারে না। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠনের পর প্রথমে আমরা ছিলাম এনার্জি মিনিস্ট্রির আন্ডারে, এরপরে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, বর্তমানে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে। আইন যখন প্রণয়ন করা হয় তখন একে নির্ধারণ করা থাকে না কোন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে। সরকারের অ্যালোকেশন অফ বিজনেসে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের পক্ষে কমিশনকে নীতিগত বিষয়ে সহযোগিতা করা, নীতিগত বিষয়ে, কিন্তু তারা এখন আমাদের পরিচালনার দায়িত্ব নিয়েছে। আমাদের যে আভ্যন্তরীণ বিষয়াদি আছে, আমাদের যে দৈনন্দিন কাজ আছে, আমাদের গবেষণা আছে, আমাদের কমিশন পরিচালনার বিষয়াদি আছে, সেই বিষয়গুলো পরিচালনার জন্য সরকার কমিশন গঠন করে, যেই কমিশনে একজন চেয়ারম্যান এবং 4 জন পূর্ণকালীন সদস্য থাকে। আমাদের দীর্ঘদিন ধরে বিগত সরকারের সময় থেকে আমাদের এই 4 জন মেম্বার এবং একজন চেয়ারম্যান কখনোই স্থায়ী পদে নিয়োগ দেওয়া হয় না। চলতি দায়িত্ব নামক একটি মূলা ঝুলিয়ে রেখে তাদেরকে বিভিন্নভাবে অ্যাবিউজ করা হয় এবং সেই ধারাবাহিকতা এখনো চলছে। বর্তমানে কমিশনে একজন চলতি দায়িত্বের চেয়ারম্যান এবং একজন সদস্য রয়েছে। কমিশনের আইনে বলা হয়েছে কমিশনের সভা করতে মিনিমাম 3 জন সদস্যের উপস্থিতি প্রয়োজন, চেয়ারম্যান সহ। এই পরিস্থিতি এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে কমিশন কোনো সভা করতে পারে না। কমিশন সভা করতে না পারলে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সেই সুযোগে মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ সরাসরি কমিশনের আভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপ করে চলেছে। কমিশনে কে কি গবেষণা করে, কে কোন বিষয়ে বিশেষজ্ঞ, কোন যন্ত্র কে ব্যবহার করছে, উচ্চশিক্ষায় বিদেশে গেলে কি কাজে লাগবে ইত্যাদি অবান্তর প্রশ্ন মন্ত্রণালয় করে নানান রকম তারা সমস্যা সৃষ্টি করছে। আমাদের এই আন্দোলন কমিশনকে শক্তিশালী করা এবং কমিশনের যে দেশের অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত যোগ্য লোকগুলা যে কমিশনে আসে তাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে দেশের উন্নয়নে কাজে লাগানো। আমরা দেখেছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীদের যোগ্যতা এই আমাদের এশিয়ার অন্যান্য দেশের যে কোনো দেশের থেকে আমরা অনেক এগিয়ে আছি। আমাদের এই আন্দোলন কমিশনের সক্ষমতাকে কাজে লাগানোর, আমাদের এই আন্দোলন কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন, আমাদের এই আন্দোলন সরকারের দৃষ্টি আকর্ষণ করা, মন্ত্রণালয়ের এই আমলাতান্ত্রিক অযাচিত হস্তক্ষেপ বন্ধ করার জন্য সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করছি। আমরা চাচ্ছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তার যেই যোগ্যতা, সেই যোগ্যতার আমরা বলতে পারি তার দক্ষতা এবং যোগ্যতার অন্যতম প্রমাণক হিসেবে বাংলাদেশে প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কমিশনের তত্ত্বাবধানে রূপপুরে প্রতিষ্ঠিত হচ্ছে। এটা একদিনে হয়নি। পরমাণু প্রযুক্তির দীর্ঘ 50 বছরের পরমাণু প্রযুক্তির আমাদের যে সক্ষমতা, আমাদের যে দক্ষতা, আমাদের যে গবেষণা, সেগুলা ছিল বলেই আজকে এটা সম্ভব হয়েছে, না হলে আমরা এটা করতে পারতাম না। সুতরাং মন্ত্রণালয় এখন তারা বলতে চাচ্ছে এমন একটা তাদের আচরণ, এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারা বাস্তবায়ন করছে, এখানে কমিশনের কোনো কন্ট্রিবিউশন নাই। তাদের এই ধরনের চিন্তা চেতনার প্রেক্ষিতে তারা এখন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বিক্রয়ের চুক্তি থেকে কমিশনকে বাদ দিয়ে তারা কোম্পানির সাথে চুক্তি করতে চায়। আপনারা অনেকেই জানেন এই কোম্পানি কমিশন কর্তৃক সৃষ্ট।
এই কোম্পানি আইনে বলা হয়েছে এই কোম্পানির মালিক কমিশন। এতদ সত্ত্বেও কমিশনকে বাদ দিয়ে মন্ত্রণালয় পিপিএ কোম্পানির সাথে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা যে কোনো মূল্যে কমিশনকে ধ্বংস করতে চায়, তারা যে কোনো মূল্যে কমিশনের বিজ্ঞানীদেরকে দাবিয়ে রাখতে চায়, তারা যে কোনো মূল্যে কমিশনের কন্ট্রিবিউশনকে অস্বীকার করতে চায়। এগুলো কিসের আলামত? এইটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা এই মুহূর্তে যদি কর্মবিরতিতে যায়, তাহলে বিজ্ঞানীরা যে কাজগুলো করে সেই কাজ সরকার আর কাউকে দিয়ে করাতে পারবে না। এই কনফিডেন্স আপনাদের আছে, কিন্তু সরকারের নাই। সরকার মনে করে এই কাজগুলো অন্য যে কোনো লোক দিয়ে করাতে পারবে, কিন্তু সম্ভব না। আমরা পরমাণু প্রযুক্তির মতো স্পর্শকাতর যে সমস্ত যন্ত্রপাতি, যে সমস্ত প্রতিষ্ঠান আমরা ব্যবহার করি, সেগুলার পরিচালন নিয়ন্ত্রণের বিশেষায়িত প্রশিক্ষণ প্রয়োজন হয়, যেগুলো শুধুমাত্র পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীদের রয়েছে। সুতরাং আমরা সেদিকে যেতে চাই না। আমরা কর্মবিরতির মতো কোনো শক্ত কর্মসূচি দিতে চাই না। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দেশের বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে, যেগুলো আমরা অনেকেই জানি না। অনেকেই প্রশ্ন করে কমিশন কি করে, কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের প্রেস রিলিজের মাধ্যমে, আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জাতিকে জানিয়েছি পরমাণু শক্তি কমিশন কি করে। পরমাণু শক্তি কমিশন জীবন রক্ষাকারী ক্যান্সারের যেই নির্ণয়, রোগ নির্ণয়, আমরা সেটা করে থাকি অত্যন্ত স্বল্প মূল্যে। অন্যান্য সব বেসরকারি হাসপাতালে যেটা 65,000 টাকা দিয়ে করে, আমরা মাত্র 25,000 টাকায় আমরা সেই সার্ভিস দিয়ে থাকি। বাংলাদেশে যত খাদ্য আমদানি হয়, সকল খাদ্যের তেজস্ক্রিয়তা পরীক্ষা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন করে। বাংলাদেশে যত এক্সরে মেশিন আছে, প্রতিটা হসপিটালের যত এক্সরে মেশিন আছে, সেই এক্সরে মেশিনগুলা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, রেডিয়েশনের কোনো সমস্যা হচ্ছে কিনা, তার জন্য তারা একটা টিএলডি ব্যাচ তারা ব্যবহার করে। সেই টিএলডি ব্যাচগুলো ক্যালিব্রেশনের কাজ কমিশন করে থাকে। কমিশন যদি এটা না করে, তাহলে দেশের সকল মানুষের যেই পারমাণবিক নিরাপত্তার ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকির আরও দিন দিন বাড়তে থাকবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এ ধরনের অনেক কাজ করে, প্রায় 280 রকমের সেবা প্রদান করে থাকে। আমি সবগুলো এখানে বলতে চাচ্ছি না। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে এভাবে নিয়ন্ত্রণ করলে, মন্ত্রণালয় যেভাবে হস্তক্ষেপ করছে সেটা যদি চলমান থাকে, তাহলে কমিশনের বিজ্ঞানীবৃন্দ যেই মধ্যে যে হতাশা, যেই ক্ষোভ এবং যেই অভিমান বিরাজ করছে, এভাবে কোনো বিজ্ঞান চর্চা চলতে পারে না। সুতরাং আমরা গত কয়েকদিনের কর্মসূচির মধ্যে আমরা গণস্বাক্ষর গ্রহণ করেছি। আমরা আজ সেই স্বাক্ষর সম্বলিত আমাদের 11 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করব। কারণ মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন সময়ে বলেছিলেন, যে কোনো প্রতিষ্ঠানের, যে কোনো সংগঠনের যে কোনো দাবি থাকলে লিখিতভাবে জানাতে। আমরা রাস্তায় নামতে চাই না, আমরা কোনো নৈসেন্স তৈরি করতে চাই না। আমরা লিখিতভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাখিল করে তার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠানে আমলা দ্বারা নিয়ন্ত্রিত, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান সেভাবে বেড়ে ওঠেনি। আপনারা দেখতে পারেন, বাংলাদেশ বিমান, তার এমডি হয় মন্ত্রণালয় থেকে একজন অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের লোক, যার কারণে বাংলাদেশ বিমান প্রতি বছর লস করে থাকে। বাংলাদেশ বিসিআইসি, বাংলাদেশ শিল্প কর্পোরেশন শুরু করে আরও অনেক যে সমস্ত প্রতিষ্ঠানে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ, প্রত্যেকটা প্রতিষ্ঠান বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে। কোনো প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। তারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে ধ্বংসের উদ্দেশ্যে নেমে উঠেছে। আমাদের আন্দোলন চলমান সময়ে তারা প্রতিদিন আমাদেরকে উস্কানি দিচ্ছে, বিভিন্ন রকমের তারা প্রতিদিন চিঠি প্রদান করছে, উস্কানিমূলক পত্র। তারা চায় আমরা শৃঙ্খলা ভঙ্গ করি, তারা চায় আমরা রাস্তায় নামি, তারা চায় আমরা সরকার বিরোধী কথা বলি। কিন্তু বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীবৃন্দ অত্যন্ত সংযমী, তারা অত্যন্ত স্মার্ট, তারা জানে কখন কি করতে হবে। সুতরাং মন্ত্রণালয়ের এই ধরনের উস্কানিতে আমরা কেউ পা দিব না এবং দিচ্ছি না। আমরা আমাদের দাবিতে আমরা অবিচল। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলতে থাকবে। আমি বিজ্ঞানীদেরকে, কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই। তারা লাগাতার আজকে 8ম দিন তারা যেভাবে তাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, আমার বিশ্বাস তারা যতদিন প্রয়োজন হয় এই দাবি বাস্তবায়নের জন্য, তারা ততদিন এই আন্দোলনে অংশগ্রহণ করবে। আমরা ঘুম ভেঙেছে বলেই আমরা দেখেছি আমাদের সমস্ত কিছু মন্ত্রণালয় আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমরা মন্ত্রণালয়ের বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু মন্ত্রণালয়ের যা এখতিয়ার, তার বাইরের কোনো কাজ তারা করতে পারবে না। আমাদের দাবি এটি,
আমাদের বাপাসভা আইন 2017-তে পরিষ্কার বলা আছে, কমিশন পরিচালনার দায়িত্ব, কমিশনের উদ্দেশ্য বাস্তবায়নের দায়িত্ব কমিশনের, মন্ত্রণালয়ের দায়িত্ব কমিশনের উদ্দেশ্য বাস্তবায়ন সংশ্লিষ্ট নীতি সহায়তা দেওয়া। তারা নীতি সহায়তা না দিয়ে তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আমরা তাদেরকে এই বিষয়টা বোঝাতে চাই, তারা তাদের সীমা লঙ্ঘন করবে না, আমরাও আমাদের সীমা লঙ্ঘন করব না। যার যার অবস্থানে আত্মসম্মানের সাথে যার যার উপরে অর্পিত দায়িত্ব পালন করবে, সেটাই বিজ্ঞানীরা আশা করে। আমরা সকলকে জানাতে চাই, আমাদের আজকের কর্মসূচির পরে আমাদের চেয়ারম্যান মহোদয় উনি বলেছেন উনি আজকে রূপপুরে আছেন, উনি আমাদের সাথে কথা বলবেন। আগামীকাল কমিশন আমাদের সাথে বসবে। মাননীয় উপদেষ্টা মহোদয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় ওনাকে নাকি বলেছেন আমাদের সাথে বসে আমাদের দাবিগুলো নিয়ে উনি কথা বলবেন। এবং উপদেষ্টা মহোদয় বর্তমানে ইটালিতে আছেন, উনি আগামী 8 তারিখে ফিরবেন। উপদেষ্টা মহোদয় ফিরলে তারপরে উনি আমাদের সাথে কথা বলবেন। কিন্তু আমরা এই প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে পারছি না। এই কারণে মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা গত ডিসেম্বর মাসে স্মারকলিপি দিয়েছি, কিন্তু আজকে 5 মাস আমরা কোনো আলোচনা কিংবা কোনো দাবি বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখিনি। বাধ্য হয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমরা এই কর্মসূচির পরে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রদান করব। আমার বিশ্বাস মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই স্মারকলিপি পাওয়ার পরে নিশ্চয়ই উনি উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবেন এবং উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে আমাদের এই দাবিগুলো বাস্তবায়নে উনি সচেষ্ট হবেন। এই দাবিগুলো বাস্তবায়নের কোনো বিশেষ কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। এই দাবিগুলো বাস্তবায়নে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, বরং রাষ্ট্রের একটি অন্যতম বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তার সৃষ্টির উদ্দেশ্য পূরণে সকলে মিলে কাজ করবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে যেভাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নীরবে নিভৃতে অবদান রেখে চলেছে, আগামীতে তারা আরও বেশি অবদান রাখতে পারবে।